প্রাকৃতিক কৃষিকাজ হলো একটি রাসায়নিক মুক্ত কৃষি ব্যবস্থা যা ভারতীয় ঐতিহ্যের উপর ভিত্তি করে তৈরি। বাস্তুতন্ত্র সম্পদ পুনঃব্যবহার এবং খামারের সম্পদ অপটিমাইজেশনের আধুনিক ধারণা ধারা সমৃদ্ধ। এটিকে কৃষি বাস্তুবিদ্যা ভিত্তিক বৈচিত্র্যময় কৃষি ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়, যা ফসল, গাছ এবং গবাদি পশুকে কার্যকারী জীববৈচিত্র্যের সাথে একত্রিত করে। এই কৃষি পদ্ধতি মূলত খামারে জৈব বস্তুপুঞ্জ পুনঃব্যবহারের উপর ভিত্তি করে তৈরি, যার মধ্যে খামারের গোবর মূত্র ফর্মুলেশন ব্যবহার, মাটির বায়ু চলাচল বজায় রাখা এবং সমস্ত কৃত্রিম রাসায়নিক উপকরণ বাদ দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। বর্তমানে প্রাকৃতিক কৃষি ব্যবস্থার গ্রহণযোগ্যতা একটি উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেল বিশালগড় মহকুমার অন্তর্গত বিশালগড় কৃষি সেক্টরের অধীন চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতে অবস্থিত কৃষকদের মধ্যে। চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েত যেহেতু প্রাকৃতিক চাষ ন্যাচারাল ফার্মিংয়ের আন্ডারে এটা মানে একটা ক্লাস্টার, এখানে একটা এই গ্রামটাতে আমরা ধীরে ধীরে রাসায়নিক ওষুধের ব্যবহার কম যাতে করা যায় ধীরে ধীরে কম করে আপনারা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে অ্যাডাপ্ট করার মাধ্যমে প্রাকৃতিক চাষের দিকে আপনারা যাবেন। তো প্রাকৃতিক চাষের মধ্যে কিছু মানে আমরা সচেতনমূলক অনুষ্ঠান আপনাদের জন্য গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে আমরা করতেছি, যেটা এই কাপালিপাড়ার এই ওয়ার্ড এই জায়গাটার জন্য এই কয়েকটা ফ্যামিলির জন্য একটা অনুষ্ঠান, অন্য পাড়া অন্য গ্রাম অন্য সাইডে অন্য একটা ফ্যামিলির জন্য একটা অনুষ্ঠান, এইভাবে আমরা ছোটো ছোটো 10-15 জন কৃষক নিয়ে আমরা করব। তো এই যে ন্যাচারাল ফার্মিং প্রজেক্ট বা প্রাকৃতিক চাষ প্রজেক্ট, এটা ভারত সরকারের এমন একটা স্কিম যেখানে আমরা মাটির স্বাস্থ্য, তারপর হলো কৃষকের শরীরের স্বাস্থ্য, আমরা যাতে ভালো খাওয়া, যারা আমরা কৃষকদের থেকে যারা অন্নদাতা করি, আমরা আপনাদের থেকে যারা আমরা সবজি বা ধান বা চাল এগুলো নিই বা গম বা বিভিন্ন কিছু তৈরি করেন, ফল তৈরি হয়, সব এগুলোতে যাতে কোনো প্রকারের কেমিক্যাল না থাকে, আগামী দিনে যাতে সেফ খানা আমরা পাই, মানে সুরক্ষিত খাওয়া পাই, এটার একটা এই প্রজেক্টের উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হলো মাটি ধীরে ধীরে কিন্তু অতিরিক্ত সার ব্যবহারের কারণে মাটি খারাপ হইতেছে, ওই মাটিটার স্বাস্থ্য যাতে ভালো থাকে। মাটিতে যত কেঁচু কমতেছে অত আমাদের মাটি খারাপ হইতেছে, তো কেঁচু যাতে মাটিতে তো বৃদ্ধি পায় এমন একটা জিনিস আজকে এখানে আমরা আপনাদের সামনে দেখাবো। আপনার কাছে অনুরোধ থাকবো, এটা আপনারা বাড়িতে ছোট ছোট বাগান ক্ষেত সবজি ক্ষেত সবাই আছে, বড় ধানের ক্ষেতও আছে, বড় সবজি ক্ষেতও আছে, সব জায়গাতে আপনারা একটু ব্যবহার করে দেখবেন আপনার ফলন এবং আপনার ইয়েটা মানে চাষের খরচটা অনেক কম হইব। তো এই বিষয়ে কইতে গেলে যেমন ধরেন এখন আমাদের ধান গাছে ধান লাগানোর সিজন, মানে এই সিজনে, তারপরে এখন কিছুটা বর্ষার সবজি, বিশেষ করে বর্ষার মরিচ, সিম, বর্ষার সিম চাষ হয়, কাকরল বা বর্ষার বেগুন, এগুলা মেজর আমরা চাষবাস করি। এগুলাতে এই জিনিসটা যদি আপনারা ব্যবহার করেন তাইলে আপনারা বাজার থেকে যে ওষুধটা কিনতে লাগে বেশি দাম দিয়া, এই ওষুধটা কিনতে লাগতো না। তো যেহেতু ওষুধটা কিনতে লাগতো না, তাইলে আমাদের অনেকটা আর্থিক সাশ্রয় হইব। আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা হলো
এখানে দুইটা জিনিস, একটা হলো এখানে আছে হলো গরুর চন, আমরা পালাই দিই, গরুর মূত্রটা আমরা পালাই দিই, গোমূত্র এটা আমরা পালাই দিই এমনিতে নর্মালি। কিন্তু এখন বিভিন্ন পরীক্ষাগারে দেখা গেছে যে এটাতে মানে বিভিন্ন ধরনের মানে মানে পচা রোগের ওষুধ এবং ফুল ভালো হওয়ার ওষুধ, তো এটা আমরা এখানে ব্যবহার করলে এটা হয়। এটা কেউ আগে ব্যবহার করে দেখছেননি কোনো সময়? কইসা আসে না, কিন্তু করছেন না কেউ। তো এটা আপনারা যে সবজি আছে আপনাদের ক্ষেতে, যে সবজি আছে, যে ফুলে আছে, যে ফল আছে, যে ধান আছে, প্রত্যেক সপ্তাহে হোক বা মাসে 3 বার হোক বা 2 বার হোক, যখনই পারেন এই গোমূত্রটা আপনারা জমিতে স্প্রে করবেন। শুধু গোমূত্রটা, আর কিচ্ছু না। জমিতে স্প্রে করলে কী হবো, আপনার এটা এক ধরনের, এটার মধ্যে ইউরিয়া নাইট্রোজেন দেওয়ার জন্য ইউরিয়া যে নাইট্রোজেন দেয় এটা আছে, ফসফরাস আছে, ভিটামিন আছে, বিভিন্ন কিছু আছে। এটাও তো একটা শরীরের বর্জ্য পদার্থ। তো এই জিনিসটা আমরা গাছের ফুল বেশি আসা, ফল আসা বা গাছের স্বাস্থ্য ভালো থাকা, মাটির স্বাস্থ্য ভালো থাকা, এটাতে একটা উপকার হয়। এটা হলো শুধু স্প্রে। এটা করলে কী হবো, আপনার গাছটা সবল, সবুজ, তরতাজা, ফ্রেশ, মানে ভেজিটেবল, কোনো রাসায়নিক ছাড়া ভেজিটেবল এটা আপনি পাইবেন। যদি আপনি আগে ধরেন একটা কেমিক্যাল ব্যবহার করতেন, বেগুন ক্ষেত করতে ধরেন কতটুকু কেমিক্যাল আপনারা কিনতে লাগে, আপনাদের দাম বেশি, তো তো তাহলে কতবার দিতে লাগে? সপ্তাহে 2 বার দিতে লাগে। তাইলে এই যে গোমূত্রটা, এই গোমূত্রটা আমরা যদি সপ্তাহে 1 বার দিই, এটার জন্য কোনো টাকা লাগেনি, এটা আপনারা ঘরে অ্যাভেলেবেল আছে। প্রথম আপনারা একটা, আমি কইতেছি না যে ওষুধ লাগতো না, আমি কইতেছি যে ওষুধটা খরচটা অনেক কমবো, দিয়া দেখেন, এরপরে যদি লাগে তাহলে ওষুধ ব্যবহার করা যাইতে পারে, কিন্তু আমরা যেটা দেখছি ওষুধ ব্যবহার করতে লাগে না। এবার এটা দিলেন প্রথম, এরপরে 250 রসুন এবং 250 কাঁচামরিচ ইডিরে নিয়ে সেটা 1 রাত্র রাখার পরে জলের মধ্যে, এই জলটা পরের দিন আপনার স্প্রে মেশিনের মধ্যে ঢুকে যখন ছেঁকে সেটা যখন স্প্রে করবেন, ওইটা স্প্রে করলে বাকি ওষুধটাও আপনারা লাগতো না। এই দুটা যদি ফলো করেন, আপনারা যে সপ্তাহে যে 2 বার ওষুধ দেওয়ার যে খরচাটা যেটা আপনারা এখন করলেন, এই খরচাটা আপনাদের বন্ধ হয়ে যাবে, এই খরচাটা শেষ হয়ে যাবে। এরপরে যেটা আমি এখন, এই দুটা জিনিস তো মোটামুটি ক্লিয়ার হয়েছে। আপনারা কইরা সেরা কোনো অসুবিধা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন কৃষি দপ্তরে, যে স্যার আমরা এমন করছি, উপকার পাইছি কিনা। কারণ যারা বিশাল করে অন্যান্য গ্রামে কিছু কৃষকরা কইছিলাম, তারা ভালো কৃষক, তারা ফলো করে দেখছে, তারা দেখছে যে না, জিনিসটা ভালো হয়েছে। ঠিক আছে। আর আরেকটা জিনিস, এটা আমরা মাটির স্বাস্থ্য রক্ষা করে, মাটির স্বাস্থ্য যাতে ভালো থাকে এটার জন্য আমরা দুম আরেকটা জিনিস, এটা হলো, এটার নাম হলো জীবামৃত। মানে জীবামৃত মানে হলো জীব এবং অমৃত। তো জীবের অমৃত, এটা কোনো সার না, কিন্তু এটা মাটিতে আমাদের বিভিন্ন উপকারী জীবাণু আছে। এই উপকারী জীবাণুগুলা মানে মাটিতে আমাদের গাছের বিভিন্ন মানে মানে খাদ্য সংগ্রহ করা, মাটির স্বাস্থ্য ভালো রাখা, মাটিতে বিভিন্ন সার এবং যে ভিটামিন খনিজ পদার্থগুলো আছে, এগুলা গাছে যাতে খাইতে পারে, এটা তৈরি করার দায়িত্বই জীবাণুদের থাকে। এর মধ্যে বিভিন্ন ধরনের হাজার হাজার, মানে 100 গ্রাম মাটির মধ্যে যে কত কোটি জীবাণু আছে, এটা আমরা ভাবতে পারতাম না। মাটি কিন্তু একটা জীবিত জিনিস, মাটির মধ্যে অনেক কিছু আছে। তো ওইটাতে আবার আমাদের এগুলো দেওয়ার কারণে আমাদের মাটিতে কেঁচু সংখ্যা বাড়ে। কেঁচু যত থাকবো অত আপনার মানে ফসলের ভালো হইব। তো এখন আমরা এটা তৈরি করার জন্য একটা প্রসেসটা আপনারা দেখাই দেবো, এটা তৈরি করেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন। চাম্পামুড়া গ্রামের কৃষকরা তাদের কৃষি জমিতে প্রাকৃতিকভাবে রাসায়নিক মুক্ত কৃষিকাজ করার এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে। তাদের চাষযোগ্য জমিকে ধীরে ধীরে রাসায়নিক মুক্ত জমিতে রূপান্তরিত করতে চায়। কৃষি ও উদ্যান পালন বিভাগের মনোযোগী সহায়তায় চাম্পামুড়া গ্রামের কৃষকরা আর্থিক সহায়তা সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এই চাষাবাদী উদ্যোগ গ্রহণ করেছেন। কৃষিকে ভালোবেসে এবং কৃষি কাজ করে এগিয়ে নিয়ে যেতে চান চাম্পামুড়া গ্রামের কৃষকরা। মনোযোগী কৃষি ও উদ্যান পালন বিভাগের সহায়তায় কৃষকদের গ্রাম সভা ও প্রাকৃতিক চাষ পদ্ধতির অগ্রগতি কিভাবে সম্ভব তা নিয়ে প্রতিনিয়ত প্রশিক্ষণ দিয়ে থাকেন। জলটা দিলাম আমরা এবার এখানে।
এরপরে গোবরটা বালতিতে নেবো আমরা। গোবরটা আছে কাঁচা গোবর কিন্তু, হ্যাঁ শুকনা গোবর না, কাঁচা গোবরটা আমরা বালতির জলে দেবো। কারণ হলো এটা ভালোভাবে মিক্সড করতে হবে জলে দিয়া। তো একটু বেশি করে লন, বেশি করে নিয়ে এটা মিক্সড করেন। তাহলে এখন আমরা গোবরটা ভালোভাবে মিশার পরে এখানে আমরা এখন 10 লিটার গোমূত্র দিয়ে দেবো, মানে গরুর চনা যেটা, এটা আমরা দিয়ে দেবো। এইটা আপনারা ডাইরেক্ট যে গরুর থেকে নিতে হবে এমন না, একটা ব্যবস্থা করে রাখলে গরু ঘরের সাইডে ড্রাম একটা রাখলে ড্রামের মধ্যেও আমরা এটা করতে পারি। এবার গোমূত্রটা আমরা ভালোভাবে এটাতে মিক্সড করুম। তাহলে গোমূত্রটাও মিক্সড হলো। এবার এটা ভালোভাবে আমরা লাড়াই দেবো, কিছুক্ষণ লাড়ামু, একবার এইভাবে লাড়ামু, একবার ঘড়ির উল্টা দিকে এইভাবে লাড়ামু, এইভাবে লাড়ামু এটা আমরা। তারপর এবার আমরা যে ঝোলা গুড়টা আছে এখানে আমরা এই গুড়টারে আমরা জলের মধ্যে ভালো করে মিশিয়ে এলাম। এটা তো না, এখানে কিন্তু জীবাণু, উপকারী জীবাণু তৈরি হইব। এই জীবাণুগুলো আপনাদের মাটির স্বাস্থ্য ভালো রাখবো। এরপরে এটা আপনার ডাইরেক্ট যে এখন আপনাদের কী কী ক্ষেত আছে, কাঁকরোল আছে, বেগুন আছে, তারপরে ধরেন ভেন্ডি আছে, এগুলাতে এখানে কত লিটার তৈরি হইতেছে এই ড্রামে? 50 লিটার। এইটারে আপনারা 100 লিটার বানাতে পারবেন। এবার এখান থেকে এক বালতি তুললেন, ধরেন এমন একটা বালতিতে তুললেন, এই যখন 7 দিন পর্যন্ত তৈরি হইব, এবার আমরা ঝোলা গুড়টা দুমু। এগুলো আমরা ঝোলা গুড়টা দিতেছি, গুড়ের জলটা দিতেছি, এগুলো ফেলে দেন। জলটা দেওয়ার গুড়টাও আমরা ভালোভাবে লাড়াইয়ে দেবো এইভাবে। এবার আমরা বেসনটার মধ্যে জল মিশামু, বেসনটারও আমরা ধীরে ধীরে ইয়ে করুন। 7 দিন পরে যখন এটা তৈরি হইব, ওইটা আমরা আরও 50 লিটার জল মিশাবেন এটার সঙ্গে। মানে ধরেন এক বালতি তুললেন, এটার সঙ্গে আরও এক বালতি জল মিশাবেন, মিশে সেটা একদম তরল হয়ে যাবে ওইটা। এই তরলটা আগামী দিনে আমরা গাছের গোড়ায় 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 দিয়ে যাবো। অথবা একটা গামছার মধ্যে এইটারে জলের সঙ্গে মিশানোর পরে চাপ দিলে যে রসটা বাইরিব, এইটা স্প্রে মেশিন দিয়ে স্প্রে করে দিবেন। মানে এটা যে এক ধরনের মানে মানে কী ধরনের উপকার আপনারা পাইবেন, আপনারা ব্যবহার করার পরেই আপনাদেরকে কইবেন। আমাদের কাজ হলো আপনাদেরকে এটা সচেতনতামূলক শিবিরটা করলাম। আপনাদের কোনো অসুবিধা থাকলে আমাদেরকে বলবেন, তাহলে আমরা আরও সহযোগিতা করুম। এবং এই স্কিমের অধীনে যদি আপনারা ধীরে ধীরে এটা ব্যবহার করেন, তাহলে আপনাদের ফলন যখন ভালো হইব, তখন সরকারিভাবে আমাদের যে স্কিমের অধীনে যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আছে, একটা প্রকল্প অনেক সুযোগ সুবিধা থাকে, এগুলো আপনাদেরকে আমরা দিতে পারবো। আমরা গুড়টা মিশালাম, গুড় মিশানোর পরে আমরা এখানে এবার বেসনটা মিশাবো। বেসনটা আমরা ভালোভাবে এটার জলের সঙ্গে মানে মিশিয়ে দেবো বেসনটারে। এবার আমরা এখানে বেসনের জলটা আমরা পালামু। তো এইভাবে এটা লাড়ানোর পরে এই বেসনের মানে এটা যখন ভালোভাবে লাড়ামু, এবার আমরা দুমু হইলো মাটি। এবার মাটিটা এখানে দুমু আমরা। এই জায়গার জন্য আমরা প্রায় মানে একটা চোখের আন্দাজে একটু মোটামুটি 1 কেজির কাছাকাছি একটু মাটি আমরা দুমু। এই মাটিটা এমন মাটি যেটা কোনো চাষের জমির মাটি না, এটা একটা বড় পুরানো কাঁঠাল গাছের নিচের মাটি। এটা কেন দিছি, এই মাটিতে কোনোদিন কোনো চাষবাস হয়েছে না, কোনো রাসায়নিক সার ওষুধ কিচ্ছু পড়ছে না। তো এই মাটিতে আমরা কোনো কিছু মানে ক্ষতিকারক রাসায়নিক নাই। এই মাটিতে অনেক উপকারী জীবাণু আছে, যেগুলো এই যে খাওয়াটা তৈরি করতে এটা আমরা সাহায্য করবো, ঠিক আছে। তো এবারে আমি আপনাদের একটা জিনিস দেখাই, এটা ডেলি 7 দিন ধরে থাকবো, ডেলি একবার এদিকে লাড়বেন, যাতে নিচের গোড়াটার মধ্যে যাতে কিছু জমা না থাকে। এভাবে একবার লাড়লেন, 2 মিনিট 1 মিনিট লাড়লেন। এরপরে আবার ওইদিকে ঘড়ির উল্টা দিকে একবার লাড়লেন। লাড়ার পরে এটা 7 দিন থাকবো আপনাদের কাছে, ঠিক আছে। এটা 7 দিন থাকবো। এবার এটা একটা চটের বস্তা দিয়া এটা আমরা ঢাকনা দিয়ে দেবো। তো এটা 7 দিন ধরেন আমরা এইভাবে লাড়লাম, আবার এইভাবে লাড়লাম। এরপরে এটা প্রত্যেক দিন এমন লাড়ার পরে 7 দিন পরে এটার উপর দিয়ে একটা এই যে চটের বস্তাটা আছে, এই চটের বস্তাটা দিয়ে আমরা ঢাকনা দিয়ে দেবো, যাতে বৃষ্টির জল এটার মধ্যে না পড়ে। একটা ইয়ে দিয়া, যেমন বল আছে, যেমন একটা বল দেবো, এই বলটা এইভাবে দিয়া এর উপরে চটের বস্তাটা দিয়ে দেবো, যাতে হিট না লাগে এটাতে, এটার ভিতরের জীবাণুগুলো যাতে কোনো তাপ, এটার উপরে যাতে কোনো তাপ না পড়ে আর কি। বাস আমরা এমনি দিয়ে রাখতে দেবো। ডেলি একবার এটারে লাড়াই দেবো, ডেলি একবার এটারে আবার ঢাকনা দিয়ে দেবো। তো 7 দিন পরে এটা তৈরি হইব। তৈরি হওয়ার পরে এবার আমরা বিভিন্নভাবে এটা ইউজ করতে পারি। ডাইরেক্ট ধানের জমি আছে এখন আপনারা, ধানের জমিতে ডাইরেক্ট মগ দিয়ে আমরা ঢালা দিতে পারি। দেখবেন ধানের মাটি, ধানের গোছার সাইজ, সবুজ ধান সবুজ হওয়া, তারপর এখানে মানে মাটির স্বাস্থ্য ইয়ে থাকা, মাটিতে অনেক পরিমাণে কেঁচো আসা, এগুলো সব কিছু আইব এটা। এরপর ধরেন সবজি খেতেও আমরা দিতে পারি। আবার এটাতে ছিটকা সেরে যে জলটা এটা দিয়ে আমরা স্প্রেও করতে পারি। তো বিভিন্ন কাজে এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারবো। আর
যে জিনিসটা একটু কইলাম রসুন এবং কাঁচামরিচ এবং গোমূত্র যেটা এটা আমরা স্প্রে করতে পারবো। তো এখন আমরা এটা জানতে চাবো যে আপনারা এখানে সবাই আদা লাগাইছেন নি? সবাই মোটামুটি কে কে আদা লাগাইছেন? সবাই আদা লাগাইছেন। তো আদা খেতে কোনো অসুবিধা আসেনি, রোগটোক আসেনি? নাই। কদ্দুর লাখ জমি লাগাইছেন আদা? আচ্ছা, তো এইটাতে কোনো রাসায়নিক সার ব্যবহার করছেন নি? ছালি ব্যবহার করছেন, তো গোবর। এখন এবার আপনারা যে সবজি চাষ করেন এটাতে সার তো ব্যবহার করেন মনে হয়, আগে করতেন না? না, সবজির জমিতে কম। এখন ধীরে ধীরে এই জিনিসটা আমরা আরও ট্রেনিং পাইবেন এবং আপনাদের হয়তো বিভিন্ন ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হইব। বাইরের স্টেটেও আছে, ত্রিপুরাতেও আছে, এডিনগরেও আছে, আপনারা দেখতে যাইতে পারবেন যে এখানে কীভাবে করে। তো ওই জিনিসটা আপনারা এই প্রিপারেশনটা আপনারা দেখতে পারবেন। এরপরে ধরেন আপনারা এখন কারোর কি ক্ষেত আছে, কারোর ক্ষেত আসেনি? বেগুন ক্ষেত আছে, লাউ ক্ষেত আছে, করলা লাগাইছেন না? তো আপনাদেরকে আমি একটা জিনিস সামনে এদিকে কাছে একটা ক্ষেত আছে, সবাই একটু দূর গেলে একটা জিনিস আমি দেখাই দেবো। এখানে যে যেমন সামনে আমরা একটা কাঁকরোল ক্ষেত আছে, এটাতে আমি দেখাই দেবো যে উপরে তো কাঁকরোল ধরছে কিন্তু নিচের জায়গাটা খালি। তো ন্যাচারাল ফার্মিং যে প্রাকৃতিক চাষ প্রকল্পে আমরা কইতেছি যে নিচের জায়গাটা যাতে খালি না থাকে, এই জিনিসটাও আমরা মানে আগামী দিনে যাতে কোনো জমি যাতে খালি না থাকে আদা লাগাই। তো যেমন এই তো আপনারা নিজেরাই জানেন, তো প্রাকৃতিক চাষ এমন কোনো রকেট সায়েন্স না যেটা আপনারা শিখর লাগবো। আমরা দীর্ঘদিন রাসায়নিক ব্যবহার করতে করতে যে ক্ষতিটা করতেছি এটা বন্ধ করার জন্য। তো এই কারণেই ত্রিপুরা সরকার এবং ভারত সরকার গুরুত্ব দিয়েছে মহিলাদের উপরে। মানে আগামী দিনে চাম্পামুরাতে 2 জন কৃষি সখী কাজ করে, যারা দিদিরা এই যে বাড়িতে যে এই যে জিনিসটা তারা তৈরি করবে, এই জিনিসটা তারা তৈরি করতে সুবিধা, তাদের ক্ষেত্রে আদা রসুনের এগুলো তৈরি করতে সুবিধা। তো সরকার আগামী দিনে চাম্পামুরাতে একটা বিআরসি মানে এমন একটা সেন্টার তৈরি করবো যেখানে গেলে আপনার রেডিমেড বলে আমার 500 গ্রাম আদা রসুনের জল দো, যেটার ভ্যালিডিটি 21 দিন থাকবো। 500 গ্রাম আদা রসুনের জল আপনি তার থেকে 60 টাকা দিয়ে কিনে আনবেন বা 10 টাকা দিয়ে কিনে আনবেন। কিন্তু বাড়ির আপনার এখানে নিম পাতা আছে, নিম পাতার রসটারে বানায় এটা 21 দিন এটার ভ্যালিডিটি থাকে, 21 দিনের মধ্যে এটা স্প্রে করতে লাগবে। তো এমন জিনিস আগামী দিনে চাম্পামুরাতে আমরা তৈরি করবো, এটা কয় বায়ো রিসোর্স সেন্টার। মানে ওইখানে গেলে আপনারা সবগুলো জিনিস পাওয়া যায়, আবার কিছু কিছু জিনিস নিজেরাও তৈরি করতে। প্রাকৃতিক চাষ পদ্ধতি বর্তমানে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে, কারণ এটি পরিবেশ বান্ধব এবং কৃষকদের জন্য লাভজনক হতে পারে। রাসায়নিক মুক্ত কৃষি ব্যবস্থা করার লক্ষ্যে চাম্পামুরা গ্রামের কৃষকরা তাদের জমিকে প্রাকৃতিক কৃষিকাজে স্বনির্ভর করে গোটা কৃষিক্ষেত্রকে ফসলে ভরিয়ে দিতে চায়। চাম্পামুরা গ্রাম পঞ্চায়েতে 2025 সালে ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং প্রাকৃতিক চাষের যে জাতীয় প্রকল্প সেটা শুরু হয়েছে। তো এই প্রকল্পের অধীনে এখানে আমরা কৃষকদেরকে প্রথমত কেন প্রাকৃতিক চাষ, কী জন্য করা হয় প্রাকৃতিক চাষ, এবং এই প্রাকৃতিক চাষের মানে গুণাবলী কী, পরিবেশের এদের প্রভাব কী, আমাদের রাসায়নিক চাষ ছেড়ে হঠাৎ করে প্রাকৃতিক চাষে কেন আসা, এটা নিয়ে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকে। তারপর আমরা লক্ষ্য করেছি এই গ্রাম অঞ্চলে এখনও ত্রিপুরা এখানে বাই ডিফল্ট কিছু প্রাকৃতিক চাষ এখনও ফলো করা হচ্ছে। তো আমরা সেটাকে একটু সায়েন্টিফিক ওয়েতে করতে চেষ্টা করছি। তো এখনও এখানকার আপনারা দেখবেন, আমরা বিভিন্ন কৃষকের জমি ভিজিট করার পরে দেখবেন ওনারা নিম পাতা ইউজ করছেন, ওনারা গোবর ইউজ করছেন, যেটা দেশি গোবর সেটা ইউজ করছেন, ওনারা বিভিন্ন ধরনের মানে যেটা পোলট্রি লিটার সেটা ইউজ করছেন। কিন্তু প্রাকৃতিক চাষের ক্ষেত্রে বা আধুনিক প্রাকৃতিক চাষে আমাদের একটাই মানে এই জিনিস থাকে, সেটা হলো আমরা এক্সটার্নাল মানে বাইরে থেকে কিছু আমরা ওই জমিতে দিই না। যেমন অর্গানিক ফার্মিংয়ে কী থাকে, আমরা বাইরে থেকে বিভিন্ন জৈব সার, ফার্ম ইয়ার্ড ম্যানিউর এগুলো বাইরে থেকে আমরা দিতে পারি। কিন্তু প্রাকৃতিক চাষে এই ধরনের বাইরে থেকে যেমন নিম তেল কিনে দেওয়া এগুলো আমরা এখানে অ্যালাউ করি। প্রাকৃতিক চাষে যে গাইডলাইন বা যে এথিক্স ওইটাতে আমরা এটা মানে ফলো করি না। আমরা হচ্ছে উইদিন দ্য ফার্ম আমাদের এতটুকু ইকোসিস্টেমে বাস্তুতন্ত্রে এতটুকু অ্যাভেলেবিলিটি আমাদেরকে প্রকৃতি দিয়ে রেখেছে, যেটা দিয়ে আমরা নিজেরাই
যথেষ্ট সাস্টেনেবল ওয়েতে চাষবাস করতে পারি। তো প্রথমত সেখানে কয়েকটা বেসিক প্রিন্সিপাল থাকে। তো কয়েকটা বেসিক প্রিন্সিপাল প্রথমত হলো যে মাটির স্বাস্থ্য রক্ষা করা, দ্বিতীয়ত থাকে হচ্ছে মাটির জল সংরক্ষণ করা, মানে ময়েশ্চার যেটা সংরক্ষণ করা, তৃতীয়ত হচ্ছে মালচিং পদ্ধতি ব্যবহার করা, তারপরে হচ্ছে ইন্টারক্রপিং করা, একটার সাথে একটা রিলেশন। যেমন আমরা একটু আগে দেখলাম যে আমাদের এখানে একজন কৃষক মানিক দেবনাথ, উনি ওনার ক্ষেতে জীবামৃত ব্যবহার করছেন, উনি ওনার একটা ক্ষেত, আরেকজন কৃষক আমাদের যে রিপন, উনি আদা এবং কাঁচা লঙ্কার জল ব্যবহার করছেন, তারপরে কিছু কৃষক আবার গোমূত্র ব্যবহার করছেন, কেউ অগ্নেয়াস্ত্র ব্যবহার করছেন, কেউ ব্রহ্মাস্ত্র এরকম ব্যবহার করছেন। এগুলো আমরা নিম পাতা থেকে তৈরি করি। এগুলার সাথে সাথে দেখবেন যে এই যেমন কাঁকরোল, তারপরে আমাদের তিতা করলা যেটা, তারপরে সিম, এগুলো চাষের সাথে সাথে আমরা ডাল জাতীয় শস্য চাষ করা বা বেরিয়ার ক্রপ হিসেবে আমাদের গাঁদা ফুলের চাষ করা, তারপরে আমাদের যেমন থাকে 3 লাইন যদি আমরা যদি মিলেট লাগাই, তারপরে আমরা আবার ডাল জাতীয় শস্য লাগাই, তারপরে গাঁদা ফুল, এইভাবে আমরা প্রাকৃতিক চাষে একটা মানে প্রাকৃতিক চাষটা হচ্ছে এমন একটা জিনিস যেটাতে মাটিকেও আমরা ওনার যে কী বলবো, মাটিকে ওনার যে স্বাস্থ্য রক্ষার জন্য যে যে উপাদানগুলো প্রয়োজন প্রকৃতি থেকে, এগুলো আমরা প্রদান করছি। মাটি আমাদের গাছের জন্য আবার আমাদেরকে খাদ্য প্রদান করছে। আবার গাছের যে অংশবিশেষ আছে এগুলো মাটিতে মিশিয়ে দিচ্ছি, মাটির অর্গানিক কার্বনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি, মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ছে, মাটির স্বাস্থ্য ভালো যাচ্ছে, মাটির যে উপকারী জীবাণুগুলোর সংখ্যা বাড়ছে, জীবামৃত ব্যবহার করার ফলে আমাদের কেঁচুর সংখ্যা দিন দিন বাড়বে। তো এইভাবে প্রাকৃতিক চাষটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, আমাদের যে প্রাকৃতিক চাষের প্রথম সত্যি হচ্ছে আমাদেরকে আগে নিজেকে সৎপথে চাষাবাদের সাথে যুক্ত করা। এখানে শর্টকাট কোনো ব্যবস্থা নেই। আর প্রাকৃতিক চাষ আমাদের অ্যাকচুয়ালি ভারতীয় সভ্যতাতে সেটা বেদ, বিভিন্ন আমাদের যে উপনিষদ বেদ এগুলো আছে, ওখানে প্রাকৃতিক চাষের উল্লেখ আছে। তো প্রাকৃতিক একটা সাধনার মতো, সেটা একদিনে আমার রাতারাতি সব কিছু পরিবর্তন হয়ে যাবে সেমন না। আমরা যেটুকু পরিবেশকে ধীরে ধীরে ক্ষতি করছিলাম সেটাকে যাতে আমরা আগামী দিনে ফিরিয়ে দিতে পারি, পরিবেশ যাতে তার আগের অবস্থায় ফিরে আসেন, বাস্তুতন্ত্র যাতে তার সবগুলো উপাদান নিয়ে ঠিকঠাক থাকে, সেটা হচ্ছে প্রাকৃতিক চাষ। আপাতত প্রথম আমরা 232 জন কৃষককে এটাতে এনরোল করেছি। ধীরে ধীরে যেই কৃষক এই প্রাকৃতিক চাষের ট্রেনিংয়ের সাথে আমাদের সাথে যুক্ত হচ্ছে, উনি সেখানে এনরোল হতে যাচ্ছে। সেটা অনলাইনে একটা প্ল্যাটফর্ম আছে, ন্যাচারাল ফার্মিং পোর্টাল, ওইখানে আমরা আমাদেরকে আপলোড করছি। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডাটাবেস তৈরি হয়ে যাচ্ছে যে কোন কোন কৃষক আমাদের ন্যাচারাল ফার্মিং ফলো করছে, ত্রিপুরাতে, অল ইন্ডিয়াতে কী কী ফসল করছে, ওদের কাছে কী কী মানে ওনার কাছে কী কী ধরনের রিসোর্স আছে। তো এগুলো সব রিপোর্ট আমরা একটা ডাটাবেস তৈরি করছি। এই ডাটাবেসের ভিত্তিতে আগামী দিনে আমাদের কাজ হবে। আর যেটা হচ্ছে সাহায্য কৃষকদের, ন্যাচারাল ফার্মিং এমন একটা জিনিস, এখানে আমি যতটুকু দেখলাম শ্রমিক বা কৃষকের নিজের শ্রমটা ছাড়া বাকি প্রত্যেকটা উপাদান ওনার হয়তো নলেজ অথবা ওনার ঘরে অ্যাভেলেবেল জিনিস, এগুলো দিয়ে তৈরি করতে হয়। তো আর্থিকভাবে বাইরে থেকে কিছু কেনার ওনার সেমন প্রয়োজন হয় না। তারপর হচ্ছে ফেন্সিং বা আদার প্রোটেকশনের জন্য সেটা করতে হয়, সেটা বাইরে থেকে আসে। তো ন্যাচারাল ফার্মিং প্রজেক্ট মাত্র শুরু হয়েছে, সেখানে আমাদের যে ন্যাচারাল ফার্মিং স্কিম সেই অনুযায়ী কিছু আর্থিক সাহায্য কৃষকের জন্য তো ধরা থাকবে। আর প্রশিক্ষণটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, অ্যাওয়ারনেসটা ইম্পর্টেন্ট, তাদের সাথে 24/7 আমাদের যোগাযোগ রাখাটা ইম্পর্টেন্ট। কারণ একটা নতুন পদ্ধতিতে যখন অ্যাডাপ্ট হচ্ছে, কৃষকরা অনেকটা বিভিন্ন কোয়ারিজ ওনাদের মনে আসছে, সেই কোয়ারিজগুলোকে সমাধান করা আমাদের ইম্পর্টেন্ট। তো এটা দিয়ে ধীরে ধীরে আমরা শুরু করছি। যখন আমরা এখানে কৃষি সখী আছে, উনি ট্রেনিং করছেন, তারপরে আমরা বিভিন্ন ডেমো ফার্ম তৈরি করছি। কৃষকদের এই ডেমো ফার্মে গেলে দেখতে পাচ্ছেন যে কীভাবে কৃষকরা সেটা অ্যাডাপ্ট করছে ধীরে ধীরে। তো এইভাবে আমাদের ন্যাচারাল ফার্মিং ডেমো প্লটগুলো আমরা তৈরি করছি। এখন প্রথম আমাদের ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং ত্রিপুরাতে আমরা অনেকগুলো জায়গাতে শুরু হয়েছে, প্রায় 111টার উপরে ক্লাস্টার। আমাদের শিবজলা ডিস্ট্রিক্টেও অনেকগুলো ক্লাস্টার আছে, 9টার উপরে। বিশালগড় ব্লকে 3টা আছে, আমার তত্ত্বাবধানে আছে। আমি বিশালগড় ব্লকে ন্যাচারাল ফার্মিং যে মিশন ন্যাচারাল ফার্মিং মিশন, এই মিশনে আমি নোডাল অফিসার বিশালগড় ব্লকে। তো আমার আন্ডারে 3টা গ্রাম পঞ্চায়েত আছে, চাম্পামুড়া, ভাটিলারমা, কেকেনগর। আমি একটা নোডাল অফিসার এই ব্লকে। তো 3টা গ্রাম পঞ্চায়েত আমরা শুরু করতে যাচ্ছি। তারপর আমরা যথারীতি হায়ার অথরিটি বা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা যদি আগামী দিনে অন্য গ্রাম পঞ্চায়েতে যেতে হয়, তো আমরা সেভাবেই যাব। প্রাকৃতিক কৃষিকাজের লক্ষ্য মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার, বৈচিত্র্য বজায় রাখা, প্রাণী কল্যাণ নিশ্চিত করা, প্রাকৃতিক ও স্থানীয় সম্পদের দক্ষ ব্যবহারের উপর জোর দেওয়া এবং পরিবেশগত ন্যায্যতা বৃদ্ধি করা। প্রাকৃতিক কৃষিকাজ হলো একটি পরিবেশগত কৃষি পদ্ধতি যেখানে কৃষি ব্যবস্থা প্রাকৃতিক জীববৈচিত্র্যের সাথে কাজ করে এবং মাটির জৈবিক কার্যকলাপকে উৎসাহিত করে। প্রাকৃতিক চাষে জাতীয় প্রকল্পের অধীন চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের কৃষকগণ তাদের কৃষিক্ষেত্রকে ফুলে ফলে সবজিতে ভরিয়ে দিতে চায়।
এবং কৃষি স্বনির্ভরতার দিকে এক উল্লেখযোগ্য তাদের মধ্যে অগ্রগতি লক্ষ্য করা গেছে। প্রাকৃতিক চাষ পরিবেশ এবং কৃষকদের জন্য একটি টেকসই পদ্ধতি। তার একটি মাধ্যম হল জীবামৃত। এটি গোবর, গোমূত্র ও অন্যান্য প্রাকৃতিক উপাদান থেকে তৈরি একটি সার, যা গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। জীবামৃত এটি বীজ শোধন করার জন্য ব্যবহৃত একটি প্রাকৃতিক উপাদান, যা রোগ এবং পোকামাকড়ের সংক্রমণ থেকে রক্ষা করে। এটি পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত একটি প্রাকৃতিক উপাদান, যা গাছের পাতা ও অন্যান্য অংশে স্প্রে করা হয়। প্রাকৃতিক চাষ পদ্ধতি বর্তমানে কৃষিক্ষেত্রে জনপ্রিয় হয়ে উঠছে, কারণ এটি পরিবেশ বান্ধব এবং কৃষকদের জন্য লাভবান হতে যাচ্ছে। আমি চাষ করছি কারকল, এরপরে করলা, উস্তে, ছই, সিম। আমি গোবর, এরপরে পোলট্রি লেদার এইটা দিয়ে চাষ করছি। রাসায়নিক সার দিছি না, কোনো জৈব সার দিছি। এইটা দিয়ে এই সারগুলো প্রয়োগ করার পরে আমি ভালো ফলন পাইছি, বাজারে বিক্রি করছি, অনেক লাভবান হয়েছি। প্রাকৃতিক যে সারটা, এইটার জন্য আমি বিশালগড় সেক্টর অফিসার তাই না আমার ট্রেডিং করাইছে, ট্রেডিংয়ের থেকে আমি শিখছি, শিক্ষা প্রয়োগ করছি। আমার জমি হয়েছে 2 কানি জমি, 5 ঘন্টার ভিতরে কারকল করছি, আর বাকি অর্ধেকটা সিম, অর্ধেকটার ভিতরে করলা করছি। পরে জৈব সারটা প্রয়োগ করে আমি অনেক লাভবান হয়েছি। আমি এই চাষ করে অনেক উপকার পাইছি। আমার পাশে যারা কৃষক আছে সবাই যেমন এই পদ্ধতিতে চাষ করে লাভবান হয়। প্রাকৃতিক জীববৈচিত্র্যের সাথে কাজ করে, মাটির জৈবিক কার্যকলাপকে উৎসাহিত করে এবং খাদ্য উৎপাদন ব্যবস্থার সাথে সাথে উদ্ভিদ ও প্রাণী উভয় জীবের জটিলতা পরিচালনা করে। প্রাকৃতিক কৃষিকাজ গ্রহণের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু দিকও রয়েছে। এই চাষে কোনো রকম বহিরাগত ইনপুট করতে নেই। I retired from government service. এরপর আমি এই কৃষিকাজটাকে আমার একটা হবি হিসেবে আমি গ্রহণ করেছি। তো এগ্রিকালচার ডিপার্টমেন্টের সহযোগিতায় এখানে আমি মাছ, তিল, আদাম, লাউস, ঢেঁড়স, অরহর, ওরা যখন যা স্কিম দিচ্ছে সেগুলো আমি ইমপ্লিমেন্টেশন করছি। তো ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে আমি এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি এখন পর্যন্ত। আমি নিজেই আমার বাড়ির যে আবর্জনা আছে সেগুলোকে আমি গর্ত করে রেখে, গর্তের মধ্যে রেখে তারপর জৈব সার, গোবর দিয়ে এগুলো আমি করি এবং এগুলি আমি গাছের মধ্যে দিই। হ্যাঁ, আমি দেখছি যে আমি বেস্ট রেজাল্ট পাচ্ছি এতে। রাসায়নিক সার থেকে ভালো ফলন আমি পাচ্ছি এখন পর্যন্ত। তো আই এম এ নিউ কামার। তো আগামী দিনে আরও এক্সপিরিয়েন্স হবে আশা করি। সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আরও ভালো ফসল উৎপন্ন হবে বলে আমি মনে করি, আশা করছি। এখানে টোটাল প্লটটা তো এখানে আছে প্রায় 5 কানির মতো, ইনক্লুডিং আমার পুকুর সহকারে, বাড়ি সহকারে। তো তার মধ্যে 4.5 কানি জমিতে আমি টোটাল চাষ করছি। তো আমার মনে হয় তিল এবং মাসকলাই যেটা আছে সেটা প্রায় 3.5 কানির উপরে হবে আমি চাষ করেছি। এখন যে দেখছেন এই জায়গাগুলো যে এখানে যে চাষ করছি, এগুলো সব বাঁশবন ছিল। তো এগুলো প্রথম স্তরে তো এগুলোকে কৃষির উপযোগী করতে হয়েছে, ফলে ইনিশিয়াল কস্ট প্রচুর গিয়েছে। তবে এখন হয়ে গেছে প্রায় মোটামুটি 95% হয়ে গেছে। আগামী দিনে আরও ভালো করে আশা করি এগুলো যখন লেভেলিং হবে তখন এগুলো আরও সুন্দর করে করতে পারবো। দেখুন, প্রথমে আমি গর্ত করলাম। গর্তের মধ্যে যত আবর্জনা আছে, বাড়ির যেগুলো ওয়াস্ট ম্যাটেরিয়াল আমরা বলি, যেমন গাছের পাতা, শাক সবজির খোসা এক্সেট্রা, এগুলো সবগুলো আমি প্রথমে রাখি। তারপর এগুলোর মধ্যে গোবর মিশাই, গোবরের সাথে মাটি দিই, মাটির পরে তারপর ওই এগ্রিকালচার ডিপার্টমেন্টে যে আমি জৈব সারগুলো পাই সেগুলো মিশিয়ে মাটি দিয়ে ঢেকে রাখি অনেক দিন। তো ঢেকে রাখার পর দেখা যায় 10, 15, 20 দিন পর, 25 দিন পর বেশ তারা সার হচ্ছে, খুব ভালো ম্যানিউর হচ্ছে এবং এগুলো দিলে গাছ অনেক শক্তি পায় এবং তাই আমি করছি এবং আমি দিচ্ছি এইভাবে। দেখুন, এমন কিছু স্পেসিফিক প্ল্যান নাই, তবে আমি টোটালি ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্ট। দে আর সাপোর্টিং মি ভেরি মাচ। তো তাদের অ্যাডভাইস মতোই আমি এখন পর্যন্ত চলছি। যেমন পাম অয়েল প্রথমে হয়েছে ওদের পরামর্শ মতো, তারপর এখানে আদার চাষ হলো, এখানে ওই গাঁদা ফুল লাগিয়েছি, এই লাউ, ঢেঁড়স, ঝিঙা ইত্যাদি লাগিয়েছি। তো আগামী দিনে ওরা সাহায্য করবে টাইম টু টাইম, যে অ্যাডভার্টাইজমেন্ট এবং যে সহায়তা দেবে, সাপোর্টিং দেবে, সে অনুযায়ী কাজ করব। যেমন টেকনোলজিক্যাল সাপোর্টিং ইদানিং পাচ্ছি এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে, ট্রাক্টর পেয়েছি, স্প্রে মেশিন পেয়েছি,
আরও গ্রাস কাটার মেশিন পেয়েছি। তো এগুলো যখন আসবে তখন আমার মিনিমাম লেবার কস্ট লাগবে, আর তখন আর বেশি আশা করি লাগবে না। তখন হয়তো অল্প পরিশ্রমে হয়তো 20-50 হাজার টাকার মধ্যে এন্টায়ার প্লটটা হয়ে যাবে আগামী দিনে। চাম্পামুড়া গ্রামের কৃষকদের একটাই লক্ষ্য, আগামী দিনে প্রাকৃতিক উপায়ে চাষ করে পুরো গ্রামের চিত্রটাই বদলে দিতে চান। লক্ষ্য একটাই, রাসায়নিক মুক্ত কৃষি ব্যবস্থা।